আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানুষের অধিকার যাতে ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া না হয় সতর্ক থাকতে তারেক রহমানের আহ্বান। জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। যারা নারীদের গায়ে হাত দেয় তারা ক্ষমতায় গেলে নারীরা নিরাপদ থাকবে না বললেন জামায়াত আমির। পুনরাবৃত্তি হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। টাকার জোগাড় না করে বেতন ভাতা বৃদ্ধির ঘোষণার সমালোচনায় গভর্নর। অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না বললেন জ্বালানি উপদেষ্টা। এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ ও পররাষ্ট্র নীতির জন্য দলগুলোকে ঐক্যে পৌঁছাতে সাবেক কূটনীতিকদের আহ্বান। গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে সাংবাদিকদের দাবি। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ আর শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বাংলাদেশকে গড়ে তুলতে হলে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন সেই অধিকার যাতে ষড়যন্ত্র করে কেউ ছিনিয়ে নিতে না পারে। পরে রাজধানীর উত্তরার আজমপুরে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। সাদি মাহমুদের রিপোর্ট। রাত 11:15টায় ময়মনসিংহ থেকে সড়ক পথে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠের সভাস্থলে পৌঁছান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও দলের সিনিয়র নেতারা। রাত গভীর হওয়ায় কোনো সময় নষ্ট না করেই বক্তব্য শুরু করেন তারেক রহমান। বলেন, স্বতঃস্ফূর্ত আন্দোলনে দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশ গড়ার পালা এখনই। বিএনপি ইনশাল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরও আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরও বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে, আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, যাতে তারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে, এলাকার মানুষের সমাধান করতে পারে, এলাকার সমস্যার সমাধান করতে পারে। এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেই অধিকার আদায় করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে সেই অধিকার যাতে ষড়যন্ত্র করে আর কেউ ছিনিয়ে নিতে পারে না। রাত 1টায় উত্তরার আজমপুর ঈদগাহ মাঠের জনসভায় পৌঁছে একই বার্তা দেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানকে এক নজর দেখতে গভীর রাতেও উত্তরাবাসীর উচ্ছ্বাসের কমতি ছিল না। আন্দোলনকে সফল করেছিলেন। ঠিক অন্য দলের সমালোচনা না করে দেশ গড়ার দিকেই গুরুত্ব দেওয়ার কথা বলেন তারেক রহমান। পাশাপাশি ধানের শীষে ভোট দিয়ে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে যদি আমিও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি, তাতে কোনো লাভ হবে কি? তাতে কোনো লাভ হবে না। জনগণের তাতে তেমন কোনো উপকার হবে না। কাজেই আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয়। আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন দেন, তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করে বেরিয়ে আসতে পারবো। আপনারা যদি সমর্থন দেন, তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। বিএনপি চেয়ারম্যান বলেন, সবার আগে বাংলাদেশ, সেই দেশ নতুনভাবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সাদি মাহমুদ, চ্যানেল আই।
আসন্ন নির্বাচনে মানুষের ভোট যেন লুট না হয় এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে 1971-এর মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বিএনপির দুর্নীতির কথা বলে তারা তো 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারের অংশ ছিল, তখন কেন তারা পদত্যাগ করল না? এতেই প্রমাণিত হয় জামায়াত মিথ্যাচার করছে। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে মনির হোসেনের ভিডিওচিত্রে রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দফা নির্বাচনী সমাবেশ ব্রহ্মপুত্র নদের শহর ময়মনসিংহে। আর এই দফায় বিভাগের অন্য কোনো জেলায় সমাবেশ নেই, তাই অন্য জেলা আর থানা থেকে আসা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েতে উত্তাল শহরের সার্কিট হাউস ময়দান। দীর্ঘ 2 দশক পর ময়মনসিংহের সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসেন বিকেল 4টার দিকে। কিছুক্ষণ পর জনসমুদ্রের সামনে বক্তব্য রাখেন তিনি। বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। 71 সালে যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ কেউ দেখে নাই। কাজেই এইবারও 12 তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে। কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। একটি রাজনৈতিক দল বিএনপি দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির কারাগার থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের 2 সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। 4 জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার 24টি আসনের প্রার্থীও ছিলেন বিএনপি চেয়ারম্যানের মঞ্চে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী বাস ছুটছে দুরন্ত গতিতে। সিলেট, চট্টগ্রাম হয়ে এটি পৌঁছেছে ময়মনসিংহে। এই সমাবেশে তিনি রাষ্ট্র গঠনে নিজের পরিকল্পনাগুলো তুলে ধরে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন। কাক ডাকা ভোরে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে শুধু ধানের শীষে ভোট দিতে বলেননি, নিজের ভোটের হিসাব বুঝে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে রাহুল রায়, চ্যানেল আই। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের গায়ে হাত দেয় তারা ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না। নির্বাচনী প্রচারের 6ষ্ঠ দিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনসভায় আমির আরও বলেন, ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার 6ষ্ঠ দিনের শেষ অংশে দক্ষিণের জেলা বাগেরহাটে জামায়াতের আমির। শহরের খানজাহান আলী মাজার মাঠে তাকে স্বাগত জানান হাজার হাজার নেতাকর্মী। এর আগে দিনের প্রথমার্ধে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। তখন ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশেপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় যুক্ত হন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাইয়ের চেতনাকে নস্যাৎ করতে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো। সকাল 9:40 বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, গণভোটে হা পাস হলে 18 কোটি মানুষ মুক্তি পাবে। হা ভোট যদি বিজয়ী হয়, বাংলাদেশ জিতে যাবে। হা ভোট যদি পরাজিত হয়, বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না।
জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর আমির বলেন, ফ্যামিলি কার্ড আর নারীদের গায়ে হাত তোলা একসঙ্গে যায় না। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণ বিধি ভঙ্গ করে, সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে রাখি। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। এরপর জামায়াতে ইসলামীর আমির যোগ দেন সাতক্ষীরা ও খুলনা জেলার জনসভায়। খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, জনসভায় নারীদের এই সুশৃঙ্খল অংশগ্রহণ জানান দিচ্ছে যে আগামী দিনের রাজনীতিতে শক্তিমাত্রা প্রদর্শনে তারা প্রস্তুত। খুলনার সার্কিট হাউস মাঠ থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। টাকার জোগাড় না করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষণার সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি বেতন দিতে হয় তাহলে মূল্যস্ফীতি কমবে কিভাবে, সরকারের কাছে প্রশ্ন তার। অবশ্য অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে না, ঘোষণাতেই সীমাবদ্ধ পরিষ্কার করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। রিজভি নিউজের রিপোর্ট। ২১ জানুয়ারি বুধবার প্রধান উপদেষ্টার কাছে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ করা হয়। ২০টি স্কেলে সর্বনিম্ন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করে কমিশন। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য এই প্রস্তাব বাস্তবায়নে দরকার হবে ১,৩১,০০০ কোটি টাকা। তবে জ্বালানি উপদেষ্টার দাবি, কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে ১,০৬,০০০ কোটি টাকা লাগবে। এই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। ১,০৬,০০০ কোটি কিংবা ১,৩১,০০০ কোটি, অঙ্ক যাই হোক না কেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর প্রশ্ন তোলেন, অর্থ আসবে কোত্থেকে? Government is planning to go for a general salary increase that will double the wage bill, and that will also require them to come to the market, bank, to borrow additional resources. Is that going to help you? No. এলডিসি উত্তরণের ফলে ব্যাংকিং খাতে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ওই আলোচনায় ব্যবসায়ীদেরও সমালোচনা করেন গভর্নর। Our associations, the BCCI and others, have played the wrong role. They have clapped when the government fixed the interest rate at 9.6. They clapped, they pushed for it, they asked for it, and they destroyed the system in the process. They never raised a voice that these kleptocrats are taking the money out of the country and the government must stop. Where was the business community? Never to be found. They were clapping. LDC is not a glorified group of countries. The glorified countries are on the other side of the river. They have graduated. ইন্টারন্যাশনাল চেম্বারের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি বড় অংশ অবশ্য স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার পক্ষে জনমত গঠন করছেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক অংশীদারিত্ব ও পররাষ্ট্র নীতির জন্য রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম ঐক্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন সাবেক কূটনীতিকরা। সরকারের জনভিত্তি অপরিহার্য উল্লেখ করে সিজিএস আয়োজিত নীতি সংলাপে বক্তারা বলেন, দেশে বিনিয়োগ আনতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। নৈরাজ্য বন্ধ করে গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। রিপোর্ট রোকসানা আমিনের। বৈদেশিক নীতি, কূটনীতি এবং বৈশ্বিক সম্পর্ক নিয়ে সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর নীতি সংলাপ। সংলাপে নীতি নির্ধারক, কূটনীতিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক সহ বক্তারা রাজনৈতিক ঐক্যের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। যে সরকার নির্বাচন পরবর্তীতে গঠিত হবেন, সংসদের রুল বুকে কি আছে না আছে সেটা নিয়ে ব্যতিব্যস্ত না থেকে একটা জিও ইকোনমিক স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন করা উচিত এবং সেখানে খোলা মনে
আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা নির্বাচনটা চাচ্ছি, ভীষণভাবে চাচ্ছি, এবং একটা ক্রেডিবল নির্বাচন আমরা চাচ্ছি, কারণ পলিটিক্যাল স্টেবিলিটি আমাদের প্রয়োজন আছে, আমাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। বিকেলে গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, দায়িত্ব ও ক্ষমতার সমন্বয় নিয়ে দ্বিতীয় ধাপের সংলাপে মতামত তুলে ধরেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্তা ব্যক্তিরা। সরকারি দল, বিরোধী দল, যে কোনো দল, রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো গোষ্ঠী, বাণিজ্যিক অবাণিজ্যিক দুর্বৃত্ত গোষ্ঠী, প্রত্যেকের কাছ থেকেই গণমাধ্যম হুমকির মুখে এবং সাংবাদিকতার স্বাধীনতা হুমকির মুখে। এর বিরুদ্ধে দরকার ঐক্য, পেশার ঐক্য দরকার, সেই পেশার ঐক্যটা নেই। আমি জানি বিশ্ববিদ্যালয়গুলোতে, জার্নালিজমগুলোতে, ডিপার্টমেন্টগুলোতে গ্রামসি পড়ানো হয়, লুকাস পড়ানো হয়, আলথুজার পড়ানো হয়। আচ্ছা, আমি আপনাকে বলুন তো, এই তিনটা লোকের একটা করে বই পড়বার পরে কোন লোক পৃথিবীর কোন জায়গায় আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম জাতীয় পার্টির মতো কোনো পার্টির প্রতি অনুরক্ত হতে পারে কিনা? সমাজের যে ইকোসিস্টেমের মধ্যে যে টলারেন্সের অভাব, সেইটা যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে স্ট্রাকচারাল চেঞ্জের গণমাধ্যম সংস্কার কমিশন অনেক ভালো ভালো প্রস্তাব দিয়েছেন, সেটা আখেরে খুব কাজ করবে না। সংলাপ সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সভাপতি ও চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান। সংবাদ মাধ্যম দেখলেই বোঝা যায় আসলে দেশে গণতন্ত্র কোন অবস্থায় আছে, আর সংবাদ মাধ্যমের দায়িত্ব গণতন্ত্রকে শক্তিশালী করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ভূমিকা রাখা, এবং সবাই মিলে যেটা বলেছেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দলমতের বাইরে গিয়ে কাজ করতে হবে। বর্তমানে যে কোনো গোষ্ঠীর কাছে সাংবাদিকতা হুমকির মুখে উল্লেখ করে এটি নিয়ন্ত্রণে গণতান্ত্রিক স্বাধীনতা ও পেশাগত ঐক্য জরুরি বলে তুলে ধরা হয় সংলাপে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে সর্বাধুনিক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য যুদ্ধজাহাজ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পাশে যুক্তরাষ্ট্রের বড় নৌবহর রয়েছে, তবে তেহরান চাইলে আলোচনার সুযোগ আছে। এর আগে গত সপ্তাহে এ অঞ্চলে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। তবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন হামলা তাদের প্রতিরক্ষা সংকল্পে প্রভাব ফেলবে না। একই সময়ে কূটনৈতিক আলোচনার কোনো ইতিবাচক লক্ষণ না থাকায় গত সোমবার ইরানের পুঁজিবাজারে রেকর্ড দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মানও রেকর্ড পরিমাণ কমে গেছে। মঙ্গলবার এক ডলারে মিলছে 15 লাখ ইরানি রিয়াল। এবার কৃষি সংবাদ। সার, বীজ ও কীটনাশকের ঊর্ধ্বগতির বাজার দরের মধ্যে আলু চাষ করে বড় লোকসানের মুখে পড়েছেন মেহেরপুরের কৃষক। ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় উৎপাদন খরচই উঠছে না, এমন অভিযোগ তাদের। এর উপর জমির লিজের টাকা পরিশোধ করতে গিয়ে বাড়ছে দুশ্চিন্তা। বিস্তারিত জানাচ্ছেন মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় মেহেরপুরে আলুর ফলন হয়েছে আশানুরূপ। আগাম জাতের আলুতে বিঘা প্রতি 60 থেকে 70 মণ পর্যন্ত উৎপাদন পেয়েছেন অনেক কৃষক। অন্য সবজিতে তুলনামূলক ভালো দাম মিললেও আলুতে মিলছে না ন্যায্য মূল্য। বিঘা প্রতি আলু চাষে যা খরচ তার তুলনায় বিক্রি হচ্ছে অনেক কম মূল্যে। এতে শুরুতেই লোকসানের আশঙ্কায় পড়েছেন কৃষক। আবাদ তো খুব ভালো হয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাম না পাওয়াতে আমাদের আলু প্রচণ্ড লস হয়ে যাচ্ছে। কারণ আলুর আবাদ এবার অন্য অন্য রোগ ধরে, এবার রোগ নাই, তারপরে লস হয়ে যাচ্ছে। আলু ভালোই হয়েছে, কিন্তু সার বীজের যা দাম, কিন্তু আলুর তো দাম জাস্ট দাম পাবো না আমরা। আর যদি আরো কমে যায় বাজার 30-এর নিচে যদি চলে আসে,
তাহলে আপনার বিক্রি করে কোনো পড়তা হবে না এবং থাকবেও না। এ বিষয়ে কৃষি বিভাগ বলছে বর্তমানে আলুর দাম কম থাকলেও পরিস্থিতি বদলাবে। তারা আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন কৃষককে। মেহেরপুর সদর উপজেলায় এবছর আলুর অনেক ভালো আবাদ হয়েছে। আমাদের উপসাগরের কৃষি অফিসারবৃন্দ মাঠে সবসময় কৃষকদের পরামর্শ প্রদান করছেন। যদি দাম ভালো থাকে কৃষকরা অবশ্যই লাভবান হবে। কৃষি বিভাগের মতে চলতি মৌসুমে জেলায় প্রায় 1670 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, যার ন্যায্য মূল্য নিশ্চিত করতে আলু চাষিরা তাকিয়ে আছেন বাজার ব্যবস্থাপনা ও সরকারি সহায়তার দিকে। গোলাম মোস্তফা, মেহেরপুর, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। আবহমান বাংলার ঐতিহ্যকে মনে ধারণ করতে পিঠা উৎসবের আয়োজন করেছে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। বিভিন্ন স্টলে বিক্রি হয় 100-রও বেশি রকমের পিঠা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার সুধীজন উৎসবে অংশ নেন। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। একসময় শীত এলেই গ্রাম বাংলায় শুরু হতো পিঠা উৎসব। শুধু খাবার নয়, পিঠা সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। কিন্তু আধুনিক জীবনধারা ও বিদেশি খাবারের প্রভাবে সেই ঐতিহ্য বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে পিঠা পরিচিতি তুলে ধরতে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব। 12টি স্টলে প্রদর্শিত হয় ভাপা, চিতই, দুধ চিতই সহ নানা রকমের পিঠা। পুলি পিঠা আছে, তারপর জামাই পিঠা আছে, তারপর ফুল পিঠা আছে, তারপর আছে পাটিসাপটা পিঠা আছে, জামাই পিঠা আছে, এগুলো আর কি। এক রকমের পিঠা নিয়ে এসেছি, এগুলো আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। পিঠাগুলোই আমরা আমাদের দাদি থেকে বা আমাদের বড় যারা আছে তাদের কাছ থেকে শিখেছি। পাটিসাপটা আছে, নকশি পিঠা আছে, ময়দা পিঠা, সাবু পিঠা। বাংলার এই ঐতিহ্যকে শিক্ষার্থীরা নিজের মনে ধারণ করবে বলে জানান সংশ্লিষ্টরা। নতুন প্রজন্ম এটা দেখে এটাই তারা শিখবে যে আমার অতীত ঐতিহ্য কী, আমার দাদা, খালা, মামা, নানিরা কি করতো, কি ঐতিহ্য নিয়ে তারা বেঁচে থাকতো, শীতকালে পুষ পার্বণে কি করতো, সেই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। বিশ্বের দরবারে বাংলার যে রসনা বিলাস সেগুলোকে তুলে ধরতে পারবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে আরেকটা নতুন পরিচিতি পাবে। এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের যে সৌহার্দ্য, সম্প্রীতি, হৃদ্যতা, ভ্রাতৃত্ববোধ এবং বন্ধন, এটাও আরো দৃঢ় হয় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পিঠা উৎসবের মতো বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকে রাখার লড়াইয়ে এ ধরনের আয়োজন মুখ্য ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবার খেলার খবর। এরই সাথে সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানুষের অধিকার যাতে ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া না হয়, সতর্ক থাকতে তারেক রহমানের আহ্বান। জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। যারা নারীদের গায়ে হাত দেয় তারা ক্ষমতায় গেলে নারীরা নিরাপদ থাকবে না, বললেন জামায়াত আমির। পুনরাবৃত্তি হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। টাকার জোগাড় না করে বেতন ভাতা বৃদ্ধির ঘোষণার সমালোচনায় গভর্নর। অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, বললেন জ্বালানি উপদেষ্টা। এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ ও পররাষ্ট্রনীতির জন্য দলগুলোকে ঐক্যে পৌঁছাতে সাবেক কূটনীতিকদের আহ্বান। গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে সাংবাদিকদের দাবি। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।